হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা নানাভাবে অগ্নিজিৎকে বোঝায় যে আপনি যাবেন না ওখানে, ওখানে কোনো না কোনো ট্র্যাপ আপনার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে। সানভি এসে রেগে যায়, বলে তুমি সব কিছুতেই নিজের ওকালতি একদম দেখাবে না গীতা, ওখানে আবার কি হবে? পদ্ম ডেকেছে তাই বাপি যাবে, তোমার এগুলোর মধ্যে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আর আমি বুঝতে পারছি না ওখানে সমস্যাটা কি হতে পারে। আপনি তো খুব ভালো করে চেনেন অগ্নিজিৎ মুখার্জি, কৃপান ব্যানার্জি, তার বাবাকে, তার পরিবারকে। আপনি তাদের সঙ্গে কাজ করেছেন ঠিকই, কিন্তু ওদেরকে আমি সব থেকে ভালো চিনি। তাই বলছি, আপনি ওখানে গেলেই বিপদে পড়বেন। আমার মনটা কেমন যেন করছে, তাই আপনি যাবেন না। আমি যাব, 100 বার যাব, 1000 বার যাব। কারণ পদ্ম আমাকে ডেকেছে। ও এবারে গৃহপরিচালিকা ছিল অনেক বছর। ওকে আমি শাড়ি গহনা দিয়ে আশীর্বাদ করে আসব। আমার দায়িত্ব থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। এত ভালোবাসেন পদ্মকে? তাহলে যখন পদ্মকে মরেস্ট করা হলো, নানাভাবে পদ্মকে কৃপান তুলে নিয়ে গেল, শ্লীলতাহানি করলো, তখন আপনি কি করেছেন? দেখো গীতা, ওটা আমার প্রফেশন, সেখান থেকে আমি কেসটা লড়েছি পদ্মকে বিপক্ষের লোক হয়ে। কৃপানকে জিতিয়ে দেওয়াটাই আমার দায়িত্ব ছিল, সেই কাজটা আমি করতে গিয়ে ফেল করেছি। তোমার কাছে আমি হেরে গেছি। তার মানে এই নয় যে পদ্ম আজকে ডেকেছে আমি যেতে পারবো না। আমাকে যেতেই হবে, তুমি আমাকে কোনো কিছুতেই আটকিও না। এই বলে অগ্নিজিৎ মুখার্জি ঘরে চলে যায়। কি হতে পারে গীতা, তোমার কোনো আইডিয়া আছে? আমি জানি না, তবে ওই কিরণকান্তি ব্যানার্জি খুবই একটা খারাপ জঘন্য পলিটিশিয়ান লোক। সে যে কী করবে আমি বুঝতে পারছি না। তোমরা দেখলে না কী রকম করে তোমাদের বাড়ির মেয়ে তার জীবনটা শেষ করে দিতে উঠে পড়ে লেগেছিল কৃপান, আর তাতে অগ্নিজিৎ মুখার্জিরও সায় ছিল। আজকে যদি এমন হয়ে যেত ওদের বিয়েটা, তাহলে কি ঘটতো বুঝতে পেরেছো? তাই বলছি, ওরা কিন্তু একটা না একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেই, কিন্তু কোন দিক থেকে আসবে কি সেটা বুঝতে পারছি না। ওরা যে কি ফাঁদ পেতে রেখেছে সেটাও আমি জানি না। আর মেহেকের বিয়েতে যা কিছু বলে গেছে, এতে করে প্রমাণিত হয় যে অগ্নিজিৎ মুখার্জির ওপর ওদের অনেক রাগ রয়েছে। সেগুলো ওরা যেভাবেই হোক না কেন পুষিয়ে নেবে। সবাই যে যার মতো চলে যায়, কিন্তু গীতার মাথা থেকে এর চিন্তাটা যাচ্ছে না। তখনই হঠাৎ করে সার্থিককে ফোন করে বসে ভজন, আর বলছে, কি ব্যাপার, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি? দেখো, তোমার বাবার প্রত্যেকটা কেস ওই গীতা পেয়ে যাচ্ছে। লোকে ওকে বেশি টাকা দিয়ে হায়ার করে নিচ্ছে। নানাভাবে অগ্নিজিৎ মুখার্জির জীবনে ধস নেমে এসেছে। তুমি চাও না ওই গীতাকে শাস্তি দিতে? আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি ভজনদা? কেন নয়? আমি তোমার বাবার সঙ্গে কাজ করি, আমি চাই উনি ভালো কিছু করুক। তোমাদের পরিবারের মান সম্মান আবারও আগের মতো ফিরে আসুক। তার জন্য তোমাকে যা করতে হবে, যখন অগ্নিজিৎ মুখার্জি বাড়ি থেকে বেরোবে, তুমি কোনোভাবেই গীতাকে বের হতে দেবে না। ওকে আটকে রাখবে, চোখে চোখে রাখবে। ও কী করছে না করছে সেরূপগুলোর ওপর নজর রাখতে হবে তোমাকে। পারবে না সেটা করতে? এটা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এরপরেই দেখবে তোমার বাবার কত নামডাক হয়, তোমাদের পরিবারকে সবাই এক বাক্যে চিনবে। তাই বলছি, তুমি আমাকে সাহায্য না করলে কি করে চলবে? আর গীতার কিন্তু চোখের কোনো চামড়া নেই। ও গরিব ঘরের একটা মেয়ে, ওর বাপকে ঘুষের দায়ে আমরা কোর্টরুম থেকে বের করে দিয়েছিলাম। এমনকি গীতা বস্তি থেকে তোমাদের বাড়িতে এসে উঠেছে তোমাদের সবার ওপর প্রতিশোধ নেবে বলে। এক একটা দিন, মিনিট, সেকেন্ড সব কিছুর প্রতিশোধ নিতেই ও কিন্তু এই বাড়িতে ঢুকেছে। তুমি একদিন বুঝতে পারবে সার্থিক। তাই ওকে ডানা মেলার আগেই সেগুলো ছেটে দিতে হবে। যার জন্য বলছি, তুমি আমাকে হেল্প করলে আমি এই কাজটা সহজেই করতে পারবো। ঠিক আছে, তুমি আমাকে পরিকল্পনাটা বুঝিয়ে দাও। এরপরে ভজনের পরিকল্পনায় সায় দেয় সার্থিক। সে রাজি হয়ে যায়, বলে এটা বুঝিয়ে দেবে গীতাকে যে ওর মতো লয়ার আসবে যাবে, কিন্তু আমার বাবার যে চলমান ইনস্টিটিউট সেটা সবাই মুখে মুখে জানে। সেটা কাজে কর্মেও সারা জীবন যেন জানতে পারে, সেই বিশ্বাসটা যেন থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, তুমি চিন্তা করো না। ফোন রেখে দেয়। আর ভজন ভাবে, তোমার পরিবারকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাব তুমি শুধু একবার দেখো। এমন পরিস্থিতি তৈরি হবে তোমরা মুখ দেখানোর লাইক থাকবে না। তখনই কিরণকান্তি ব্যানার্জি এসে বলে, কি বললো? রাজি হয়ে গেছে? সার্থিক বোকা তো, ওকে যতটাই ভাবে বোঝানোর প্রয়োজন ছিল সবটা বুঝিয়েছি। এবার আমাদের যেতে হবে। পদ্মকে বিয়ের সাজে সাজাতে হবে, গীতাকে ছবি পাঠাতে হবে, তা না হলে ও কিন্তু বিশ্বাস করছে না। ও নানাভাবে যে সন্দেহ করছে সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। ওই মেয়েটা তো খুব ধুরন্ধর। আমাকে শোনানো হয়েছিল আমি একজন খুব খারাপ পলিটিক্যাল লিডার। আমার জন্যই নাকি আমার ছেলে এতটা খারাপ হয়েছে, উন্মাদ হয়ে গেছে, এবং আমার ছেলে আজকে জেলে আছে। তাকে যেমন পুলিশ খাতিরদারি করছে, তেমনি অগ্নিজিৎ মুখার্জিকেও আমি খাতিরদারি করাবো পুলিশকে দিয়েই। আর আজকে যে পরিকল্পনাটা করেছি, তাতে করে অগ্নিজিৎ মুখার্জি কাউকে মুখ দেখাতে পারবে না। আর এই সব করতে গেলে আমাদের খুব দ্রুত সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে।
চলো ভজন, আমাদের যেতে হবে। নানাভাবে পদ্মকে সাজানো হচ্ছে, কিন্তু পদ্ম বলছে তোমরা আমাকে কেন সাজাচ্ছ? দেখো রূপা মাসি, তুমি আমাকে তো ওই অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে দিয়ে এসেছিলে ছোট থেকে। আমি বহু বছর ওখানে কাজ করেছি, কোনো একটা অভিযোগ তোমাকে কেউ করেনি। তাহলে আজকে আমার জীবন নিয়ে কেন চিনিমিনি খেলছো? কেন মিথ্যে গায়ে হলুদ বিয়ের সাজ আমাকে সাজানো হচ্ছে বলতে পারো? ওই কৃপান ব্যানার্জি আমাকে তুলে নিয়ে গিয়েছিল, এরপরে বিয়ে হয়েছে, আমার সঙ্গে যা নয় তাই করেছে, সেগুলো তুমি শুনবে না? না, ওই কৃপান বাবু অনেক ভালো। কোথায় হাত দিয়েছিস এবার বুঝতে পারবি। ওই কিরণকান্তি ব্যানার্জি কোনোভাবেই তোদের ছাড়বে না। উনি কিন্তু যা করছে সবটা লোক দেখানো। এরপরে রাত্রিবেলা যা হবে সবটাই বাস্তবতা। কি হবে রাতে? আর তোমরা বড়বাবুকে কেন ডেকেছো আমাকে বলবে সেটা? এই চুপ কর, এত কথা নয়, কাজে আমরা বিশ্বাসী। এত কথা বলতে গেলে কিন্তু কোনোভাবেই একদম ছাড় দেব না। ওকে তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে তৈরি করে দাও, আর এরপরেই তো খেলাটা শুরু হয়ে যাবে। আমি কোনোভাবে উকিল দিদি এবং বড়বাবুর ক্ষতি হতে দিতে পারবো না। তোমরা কি করতে চাইছো রূপামাসি বলবে? এই চুপ করতে তুই। আমার এরকম অনেক আয়া সেন্টার রয়েছে, যেগুলোতে অনেক মেয়ে আছে যারা এলো গেল। তোর মতো একজন পদ্ম না থাকলে কী বা হবে আমার? একবারও ভেবে দেখেছিস সেটা? গীতা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে অগ্নিজিৎ মুখার্জি সেখানে যাচ্ছে, কিন্তু তারপরে গীতা পঙ্কজকে দিয়ে কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করায়। কী ব্যাপার অফিসার, আপনি ফোন করলেন? আপনাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আপনি বলেছিলেন আমার চেয়ারটা পুলিশের কেড়ে নেবেন, আমাকে অন্য এক জায়গায় ট্রান্সফার করিয়ে দেবেন, কিন্তু কই পারলেন কি? না তো। উল্টে আমি আপনাকে ফোন করছি এই কারণে, আপনার বাড়িতে 2-3 দিন আমি গিয়েছিলাম, আপনাকে পেলাম না। কোথায় আছেন বলুন তো, সেই ঠিকানাটা। কেন আমি জানতে পারি? আমি কোনো ক্রিমিনাল নই, আর আমার সম্পর্কে নিশ্চয়ই কেউ কোনো এফআইআরও করেনি, যার ভিত্তিতে আপনি এরকম করে আমাকে খুঁজতে চলে এসেছেন। একটা কথা বলে দিচ্ছি, আমি কোথায় আছি না আছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে কে খুঁজছে বলুন তো? নামটা শুনলে আপনার হাওয়া টাইট হয়ে যাবে। গীতা এলএলবি আপনাকে নিয়ে সন্দেহ করছি যে আপনি এবং আয়া সেন্টারের মালিক রূপা, আপনারা দুজনই একসঙ্গে রয়েছেন। শুনেছি পদ্মর নাকি বিয়ে। সেটা সত্যি না মিথ্যে জানি না, তবে সেখানেই এমন কোনো ঘটনা হয়তো ঘটবে যেটার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। এসব মিথ্যে কথা। ওই গীতা এলএলবি আমাকে অনেক অসম্মানিত করেছে, আমাকে একজন পলিটিক্যাল কেরিয়ার নষ্ট করিয়ে আমাকে রাস্তায় বসিয়েছে, আমার ছেলেকে জেলে পাঠিয়েছে, আরও কত কিছু আমার জীবনে তছনছ করে দিয়েছে। ও কি ভেবেছে এরকম করে পার পেয়ে যাবে? আর আমার ক্ষতি করতে আসলে আমি কিন্তু এবার কোনোভাবেই ছাড়বো না। আর আপনি কি করবেন বলুন তো? ফোন করে এরকম ধমকি ধমকা না করে ফোন রেখে দিন। আরে আমি তো শুধু একটা সুযোগ খুঁজছি। আপনাকে এবং রূপা আয়া সেন্টারের মালিককে আমি পেলেই অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো। কেন? আপনি আমাদের অ্যারেস্ট কেন করবেন? আমরা কি করেছি? ও, তার মানে রূপা আপনার সঙ্গেই রয়েছে। যেটা গীতা গেস করেছিল সেটাই ঠিক। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না, আমাকে ফোন করে একদম ডিস্টার্ব নয়। এই বলে ফোন কেটে দেয়। ভাবতে লাগে পঙ্কজ যে গীতার আসলে বুদ্ধি কতখানি। সে টের পেয়ে গেছে যে আসলে কি ঘটতে চলেছে। এখন তাদেরকে ধরলেই সমস্ত খেলাটা শেষ করে দেওয়া যাবে। কি তারা জোট পাকাচ্ছে, চক্রান্ত করছে সেটাও জানা যাবে। ভজন বলে কি হলো? কিচ্ছু না। এই সব পুলিশ অফিসারদের নিয়ে কোনো কথা নয়। আমি এখন আর পলিটিক্যাল লিডার নই, কাউকে ধমকালেও কেউ ভয় পায় না। আমি এখন এই বাংলার সাধারণ মানুষ, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। পদ্ম এদিকে সাজগোজ করতে চাইছে না। রূপা বলছে কে ছবি তুলবে? আমি আছি তো, আমি তুলে দেবো। ভজনের সবখানে এরকম মনোভাব কোনোভাবেই মেনে নিতে পারছে না পদ্ম। এরই মধ্যে কিরণকান্তি ব্যানার্জির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে অগ্নিজিৎ। সে বাড়ি থেকে বেনারসি শাড়ি গহনা সব কিছু নিয়ে পদ্মর পাঠানোর ঠিকানার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলে। আর এরই মধ্যে পদ্মকে ফোন করে কৃপানের গলা করে কেউ একজন, আর বলে যে পদ্ম আজকে তোকে শেষ করা হবে, তুই সাবধানে থাকিস। পদ্ম বলে কে আমাকে মারবে আপনি বলুন। কিন্তু হঠাৎ করেই দূর থেকে কেউ একটা ছুরি দিয়ে পদ্মর পিঠে ঢিল ছোড়ে, আর সেখানেই পদ্ম আঘাত লাগে, এরপরে মেঝেতে পড়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি এসে দেখতে পারে ঘরের লাইট নেভানো। সে ভেতরে ঢুকে আসে এবং তারপরে পদ্মকে মেঝেতে পড়ে থাকতে দেখে বলে, পদ্ম কি হয়েছে তোর? ওঠ, কি করছিস কি তুই? তখনই ছুরিটা হাত দিয়ে তুলে ফেলে, আর সেই মুহূর্তে কিছু ছবি ভিডিও ক্লিপস তৈরি করে নেওয়া হয়, কারণ এগুলো প্রেস মিডিয়া সবখানে ছাড়া হবে। অগ্নিজিৎ মুখার্জি যাতে কোথাও মুখ দেখাতে না পারে সেই পরিকল্পনাটা করে রাখা হয়েছে। আর কিরণকান্তি ব্যানার্জির ফোন লোকেশন ট্রেস করে পুলিশের লোকজনও এখানে চলে এসেছে। পঙ্কজবাবু এসেই দেখতে পারে এই অবস্থা। বলে কি ব্যাপার, আপনি ছুরি দিয়ে এরকম করে পদ্মকে খুন করে ফেললেন?
আপনি আইনের রক্ষক হয়ে পদ্মর মতো একজন গৃহবধূকে এরকম করতে পারেন না। অগ্নিজিৎ মুখার্জি কি বলবে বুঝে উঠতে পারছে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিৎ ছুরি হাতে পদ্মকে খুনের দায়ে পুলিশে অ্যারেস্ট হলো গীতার কথা না মানায়। আজকে যেভাবে গীতার সিক্স সেন্স বলছিল কিছু একটা গন্ডগোল তো রয়েছে। যেখানে পদ্মর বিয়ে অগ্নিজিৎ মুখার্জির পরিবারের কাউকে নেমন্তন্ন করা হয়নি, বলা হয়নি কোথায় বিয়ে হচ্ছে, কোনো ঠিকানা নয়, শুধুমাত্র অগ্নিজিৎ মুখার্জিকেই ডাকা হয়েছে। আর তার কাছ থেকে পদ্ম নিজে আশীর্বাদ চেয়েছে। আর অগ্নিজিৎ মুখার্জিও ভেবেছে এত বছর মেয়েটা আমাদের বাড়িতে ছোট থেকে বড় হয়ে কাজ করেছে, ওর বিয়েতে গহনা বেনারসি শাড়ি দামি কিনে নিয়ে গিয়ে ওকে আশীর্বাদ করবে, কিন্তু সেখানে এসেই বিপত্তি ঘটল। অগ্নিজিৎ মুখার্জি এসে দেখতে পারে আগে থেকেই কেউ পদ্মকে মেরেছিল, কিন্তু ছুরিটা তুলে পদ্মকে বাঁচাতে গিয়ে সেই অপরাধীর খাতায় নাম লেখালো। সবাই ভাবছে, এমনকি পুলিশ পঙ্কজও অগ্নিজিৎ মুখার্জিকে ভুল বুঝছে। সে চলমান ইনস্টিটিউশনের নামে একটা কলঙ্কিত খুনি হিসাবে পুলিশের হাতে ধরা পড়ল। আর ওদিকে গীতাকে কোনোভাবে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না সার্থিক। এরপরে গীতা কি করে বাঁচাবে অগ্নিজিৎ মুখার্জিকে? নাকি সব দায় গীতার ঘাড়ে এসে পড়বে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।